দুবাই ট্যুরের সফলতার পর কায়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শেয়ার বাজারে এক বিশাল উত্থান ঘটল। পুরো অফিস মেতে উঠল উৎসবের আমেজে। কিন্তু ১৬ তলার সেই সিইওর কেবিনের ভেতরের থমথমে ভাবটা যেন এক চুলও কমল না। দুবাই থেকে ফেরার পর সারা যে একদিনের ছুটি পেয়েছিল, সেই সময়টুকুতে সে নিজেকে মানসিকভাবে আরও শক্ত করে গুছিয়ে নিয়েছে। ছুটি কাটিয়ে সারা যখন আবার অফিসে নিজের ডেস্কে এসে বসল, কায়ান নিজের কেবিনের কাছ দিয়ে অত্যন্ত তীক্ষ্ণ নজরে তাকে দেখছিল। সারার পরনে আজ একটি সাধারণ অফ হোয়াইট রঙের সুতির থ্রি-পিস, চুলগুলো বরাবরের মতোই সাধারণ একটি ক্লিপে আটকানো। কায়ানের মনে হলো দুবাইয়ের সেই ডিনারের রাজকীয় কাতান শাড়ি পরা সারার চেয়ে এই সাধারণ সারা যেন আরও বেশি দুর্বোধ্য, আরও বেশি অধরা। ঠিক দুপুর ১২টার দিকে কায়ানের পার্সোনাল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মায়ের নাম দেখে কায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করল। হ্যাঁ মা, বলো। ওপাশ থেকে বেগম রেহানা কবিরের কণ্ঠস্বর ভেসে এলো, তবে অন্য দিনের মতো কান্নাকাটি বা জোরাজুরি নয়। আজ ওনার গলায় এক ধরনের দৃঢ়তা। তিনি বললেন, কায়ান, আগামী শুক্রবার আমার বাড়িতে একটা ছোট্ট পারিবারিক গেট টুগেদার রেখেছি। দুবাইয়ের এত বড় সাফল্যের পর তোকে একটা ভালো মন্দ রেঁধে খাওয়ানোর আমার অধিকার। আর শোনো, আমি তিথি, অনিক আর ছোট্ট রিদানসহ সারাকেও নিমন্ত্রণ করেছি। ওরা সবাই আসছে। মায়ের মুখে সারার নাম শুনতেই কায়ান চেয়ারে সোজা হয়ে বসল। তার চোয়াল শক্ত হয়ে গেল। মা, তুমি আবার পার্সোনাল লাইফে অফিসকে টেনে আনছো। আমি কোনো অফিস টেনে আনছি না কায়ান। রেহানা কবির ছেলের কথা মাঝপথেই কেটে দিলেন। সারা যখন দুবাইতে ছিল তখন রিদান পুরোটা সময় আমার কাছে ছিল। বাচ্চাটা আমাকে দাদুভাই বলে ডাকে। আমি আমার নাতির বয়সী একটা বাচ্চাকে তার মাকে একবেলা খাওয়াতেই পারি। তুই আসবি কি না সেটা তোর ব্যাপার। মা ফোনটা কেটে দিলেন। কায়ান স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার রকচেটা মেজাজটা যেন আজ নিজের মায়ের এই জেদের সামনে এসে এক ধাক্কা খেল। সে ইন্টারকম তুলে সারাকে কল করল। মিস সারা, আমার কেবিনে আসুন। সারা কেবিনে ঢোকার পর কায়ান ফাইল দেখার ভান করে গম্ভীর গলায় বলল, মা আগামী শুক্রবারে একটা গেট টুগেদার রেখেছেন। অনেকদের সাথে আপনাকেও ইনভাইট করেছেন। আপনি কি যাচ্ছেন? সারা কায়ানের চোখের দিকে তাকালো না। সে বিনীত কিন্তু মাপা গলায় বলল, জি স্যার, আন্টি আমাকে নিজে ফোন করেছিলেন। রিদান আন্টিকে খুব পছন্দ করে। আর দুবাই ট্যুরের সময় আন্টি রিদানকে যেভাবে আগলে রেখেছিলেন, সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমার না যাওয়ার কোনো কারণ নেই। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন স্যার, আমি সেখানে শুধু আন্টির অতিথি হয়েই যাব। আপনার প্রাইভেসিতে কোনো ব্যাঘাত ঘটবে না। সারার এই শান্ত অথচ ধারালো জবাব কায়ানের বুকের ভেতর আবার এক তীব্র অপরাধবোধের জন্ম দিল। কায়ান কিছু বলতে চাইল, কিন্তু তার অহংকার তাকে আটকে দিল। সে শুধু বলল, ওকে, ইউ মে গো। শুক্রবার সকাল। গুলশানের সেই সুপরিসর সবুজে ঘেরা কবির বিলার ড্রয়িং রুমে এক উৎসবমুখর পরিবেশ। অনিক এবং তিথি আগেই এসে পৌঁছেছিল। রেহানা কবির রান্নাঘর আর ড্রয়িং রুমের মাঝে তদারকি করছিলেন। ঠিক তখনই সারা রিদানের হাত ধরে ভেতরে প্রবেশ করল। রিদান ভেতরে ঢুকেই দাদুভাই বলে চিৎকার করে রেহানা কবিরকে গিয়ে জড়িয়ে ধরল। রেহানা কবির আনন্দের সাথে রিদানকে কোলে তুলে নিয়ে তার কপালে চুমু খেলেন। সারা এগিয়ে গিয়ে ওনার পা ছুঁয়ে সালাম করল। ওনার চোখ জড়িয়ে গেল সারার এই মার্জিত রূপ আর ভদ্রতা দেখে। ঠিক দুপুর ১:৩০টার দিকে কায়ান নিজের গাড়ি ড্রাইভ করে বাড়িতে এসে পৌঁছালো। তার পরনে আজ কোনো কর্পোরেট ব্লেজার নেই, বরং একটি নেভি ব্লু রঙের সাধারণ ক্যাজুয়াল পাঞ্জাবি, হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো। কায়ান ড্রয়িং রুমে ঢুকতেই পুরো ঘরের পরিবেশটা এক সেকেন্ডের জন্য শান্ত হয়ে গেল। তার সেই স্বাভাবিক গাম্ভীর্য আর অহংকারী অবয়বটা পাঞ্জাবিতে আরও বেশি আকর্ষণীয় লাগছিল। সারা এক কোণের সোফায় বসে তিথির সাথে কথা বলছিল। কায়ান ভেতরে ঢুকতেই সে নিজের চোখের দিক দুটো নামিয়ে নিল। কিন্তু রিদান কায়ানকে দেখে সব খেলনা ফেলে দৌড়ে এলো। কায়ান আঙ্কেল, তুমি এসেছো? দেখো, আমি দাদুভাইয়ের বাসায় কত বড় একটা রকেট বানিয়েছি।
কায়ান নিচে ঝুঁকে রিদানের সেই রকেটটা হাতে নিয়ে দেখল। তার মুখে সেই চিরচেনা রাগী ভাবটা যেন রিদানের সামনে এলে মুহূর্তে মিলিয়ে যায়। সে রিদানের মাথায় হাত বুলিয়ে ধীর গলায় বলল, রকেটটা সুন্দর হয়েছে, তবে এটার ডানাগুলো আরেকটু বড় হওয়া উচিত ছিল। খাবারের টেবিলে যখন সবাই বসল, রেহানা কবির নিজেই সব তদারকি করছিলেন। কায়ান লক্ষ্য করল, সারা অত্যন্ত শান্তভাবে নিজের প্লেটে খাবার নিয়ে রিদানকে খাইয়ে দিচ্ছে। সে নিজে প্রায় কিছুই খাচ্ছে না। পুরো টেবিল জুড়ে অনিক আর তিথির সাথে কায়ানের প্রজেক্ট নিয়ে কিছু কথা হলেও সারা একদম নীরব ছিল। খাবার শেষে সবাই যখন ড্রয়িং রুমে চা খাচ্ছিল, রিদান হঠাৎ কায়ানের পাঞ্জাবির কোনা ধরে টান দিয়ে বলল, কায়ান আঙ্কেল, চলো না আমরা বাগানে যাই, ওখানে অনেক সুন্দর ফুল আছে, আমি তোমাকে দেখাবো। কায়ান রিদানের হাত ধরে বাগানের দিকে চলে গেল। সারা দূর থেকে কাচের জানালার ওপাশে দেখল সেই রাগচটা অহংকারী সিউই রায়ান কবির কায়ান বাগানের ঘাসের উপর বসে 4 বছরের একটা বাচ্চার সাথে প্রজাপতি দেখছে। কায়ানের এই রূপটা সারার মনের ভেতরের সেই অপমানের ক্ষোভটাকে যেন আস্তে আস্তে এক গভীর শ্রদ্ধায় রূপ দিচ্ছিল। সারা মনে মনে ভাবল, এই মানুষটা নিজেকে যতটা নিষ্ঠুর দেখায়, আসলে সে ততটা নয়। জীবনের চাকা যখন শান্ত হতে শুরু করে, তখন এই অতীত তার সবচেয়ে কুৎসিত রূপ নিয়ে আঘাত করে। রবিবার সকাল, কায়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের 16 তলার করিডোরে হঠাৎ এক তীব্র শোরগোল শোনা গেল। অফিসের সিকিউরিটি গার্ডদের ধাক্কা দিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল সাফওয়াত জাওয়াদ। কিন্তু এবার সে একা নয়, তার সাথে আছে ঢাকার একটি নামকরা লোকাল নিউজ পোর্টালের 4-5 জন ক্যামেরা পার্সন এবং রিপোর্টার। সাফওয়াত লিভিং এরিয়া পার হয়ে সরাসরি সারার ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালো। ক্যামেরাগুলো অন হতেই সাফওয়াত চিৎকার করে নাটক শুরু করলো, এই যে দেখুন সবাই, এই হলো সেই গোল্ড মেডেলিস্ট রাফিয়া তাসনিম সারা, যে নিজের 4 বছরের সন্তান আর স্বামীকে ত্যাগ করে এই কোম্পানির সিইও রায়ান কবির কায়ানের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে এখানে রাজত্ব করছে। কায়ান গ্রুপের লিগ্যাল টিম আমাকে থ্রেট করছে যাতে আমি আমার বাচ্চার অধিকার ছেড়ে দিই। করিডোরের সমস্ত এমপ্লয়িরা নিজেদের ডেস্ক ছেড়ে দাঁড়িয়ে গেল। সারার ফর্সা মুখটা মুহূর্তে অপমানে আর আতঙ্কে একদম সাদা হয়ে গেল। সে ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়িয়ে কাঁপানো গলায় বলল, সাফওয়াত, তুমি আবার নোংরামি শুরু করেছ। সিকিউরিটি, এদের বাহিরে বের করুন। কেন বের করবে? সাফওয়াত আরও জোরে চেঁচিয়ে উঠল, আজ তুমি এই কর্পোরেট কালচারের আসল রূপ মিডিয়ার সামনে আনব। এই সিইও নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে দুবাইতে ফুর্তি করতে যায় আর আমার মতো মধ্যবিত্ত স্বামীকে ঘরছাড়া করে। ঠিক তখনই সিইওর কেবিনের দরজাটা এক তীব্র শব্দে খুলে গেল। করিডোরে প্রবেশ করলেন স্বয়ং রায়ান কবির কায়ান। তার চোখ দুটো রাগে লাল, চোয়াল শক্ত হয়ে পিণ্ড পাকিয়েছে গেছে। কায়ানের এই রুদ্রমুখী দেখে ক্যামেরাম্যানরা এক পা পিছিয়ে গেল। কায়ান ধীর কিন্তু অত্যন্ত ভারী পদক্ষেপে সাফওয়াতের একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তার লম্বা সুঠাম দেহের সামনে সাফওয়াতকে এক লহমায় বড্ড ক্ষুদ্র আর সস্তা দেখালো। কায়ান ক্যামেরাম্যানদের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলল, ক্যামেরাগুলো যদি আগামী 1 সেকেন্ডের মধ্যে বন্ধ না হয়, তবে এই দুপুরের মধ্যেই আপনাদের এই পোর্টাল এবং আপনাদের লাইসেন্স আমি চিরকালের জন্য স্ক্র্যাপ করে দেব। আই অ্যাম রায়ান কবির কায়ান অ্যান্ড আই মিন ইট। কায়ানের সেই ব্যক্তিত্বের চড়া রাগ আর আইনি ক্ষমতার ভয় দেখে রিপোর্টাররা তৎক্ষণাৎ ক্যামেরা নামিয়ে ফেলল। কায়ান এবার সাফওয়াতের দিকে ঘুরল। সে সাফওয়াতের শার্টের কলারটা এক ঝটকায় খামচে ধরে তাকে নিজের দিকে টেনে আনল। কায়ান দাঁতে দাঁত চেপে নিচু কিন্তু পুরো ফ্লোর কাঁপানো ধারালো গলায় বলল, মিস্টার সাফওয়াত জাওয়াদ, কায়ান গ্রুপের প্রপার্টিতে দাঁড়িয়ে কায়ানের অ্যাসিস্ট্যান্টের দিকে আঙুল তোলার সাহস আপনাকে কে দিয়েছিল? আপনি নিজে একটা পরকীয়া করা জালিয়াতি কেসের আসামি। কায়ান গ্রুপের লিগ্যাল টিম অলরেডি আপনার সেই তানজিলার সাথে
করা চুরির ফাইল রেডি করেছে। আজ আপনি নিজে এসে ভালোই করেছেন। পুলিশ নিচেই অপেক্ষা করছে। কায়ানের এক ইশারায় 4-5 জন সশস্ত্র সিকিউরিটি গার্ড এসে সাফওয়াতকে খামচে ধরল। কায়ান সাফওয়াতকে একটা তীব্র ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, নিয়ে যাও একে। মানহানি, ট্রেসপাসিং আর চুরির মামলায় একে আজই সেন্ট্রাল জেলে পাঠানোর ব্যবস্থা করো। সাফওয়াত পুলিশ আর সিকিউরিটির ভয় দেখে থরথর করে কাঁপতে কাঁপতে পেছনের দিকে হাঁটতে লাগলো। সিকিউরিটি গার্ডরা তাকে টেনে হিঁচড়ে লিফটের দিকে নিয়ে গেল। করিডোরের সবাই স্তব্ধ। কায়ান অত্যন্ত কড়া নজরে চারপাশের এমপ্লয়িদের দিকে তাকিয়ে বলল, এভরিওয়ান, ব্যাক টু ইউর ওয়ার্ক। কাজের জায়গায় কোনো ড্রামা আমি টলারেট করব না। সবাই দ্রুত নিজের ডেস্কে ফিরে গেল। কায়ান সারার দিকে তাকালো। তারা তখন নিজের ডেস্কের ওপর হাত রেখে ফুঁপিয়ে কাঁদছে। স্বামীর দেওয়া এত বছরের অবহেলা আর আজকের এই প্রকাশ্য নোংরা অপমান তার আত্মসম্মানকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল। পিঠময় ছড়িয়ে থাকা তার লম্বা ঘন কালো চুলগুলো কান্নার প্রতিটি দোলায় কেঁপে কেঁপে উঠছিল। কায়ান শান্ত পায়ে সারার ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালো। তার গলার স্বর একদম শান্ত, কোনো রাগ নেই সেখানে। সে ধীর গলায় বলল, মিস সারা, আমার কেবিনে আসুন। সারা চোখ মুছে ফাইলটা নিয়ে কায়ানের কেবিনে ঢুকলো। দরজা বন্ধ হতেই কায়ান টেবিলটা ধরে সারার মুখোমুখি দাঁড়ালো। সে দেখল সারার চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে কান্নায়। কায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে তার জীবনের প্রথম অত্যন্ত নরম আর আশ্বস্ত করা গলায় বলল, আমি জানি আমার কিছু কথা আপনার আত্মসম্মানে আঘাত করেছিল মিস সারা। মায়ের ব্যাপারে আমি সেদিন আপনাকে যা বলেছিলাম ওটা আমার ভুল ছিল। আমি আসলে সবাইকে বিশ্বাস করতে ভয় পাই, তাই নিজের ইগো দিয়ে কথাগুলো বলে ফেলেছিলাম। আই অ্যাম সরি ফর দ্যাট। রায়ান কবির কায়ানের মুখে আই অ্যাম সরি শব্দটা শুনে সারা অত্যন্ত বিস্মিত হয়ে মাথা তুলল। যে মানুষটার অহংকার আকাশের সমান, সে আজ নিজের ভুল স্বীকার করছে। সারা মাথা নিচু করে ভাঙা গলায় বলল, আমি কোনো অন্যায় করিনি স্যার। সাফওয়াত আমাকে এভাবে সবার সামনে। আমি জানি আপনি কোনো অন্যায় করেননি। কায়ান এক কদম এগিয়ে এসে গভীর গলায় বলল, সাফওয়াত জাওয়াদ আর কোনো দিন জেলের বাইরে আসার সুযোগ পাবে না। সেই ব্যবস্থা আমি নিজে করেছি। আর এই অফিসে বা এই সমাজে কারো সাহস নেই রাফিয়া তাসনিম সারার দিকে বাঁকা চোখে তাকানোর। মাথা উঁচু করে বাঁচুন মিস সারা। কায়ান গ্রুপ আর রায়ান কবির কায়ান আপনার আর রিদানের পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। কায়ানের এই অদ্ভুত দায়িত্বশীল আর প্রোটেক্টিভ কথাগুলো শুনে সারা কায়ানের দিকে অশ্রুসিক্ত নয়নে কায়ানের দিকে চাইল। এই রকচটা চেহারার আড়ালে যে কতটা নিরাপদ একটা পুরুষ লুকিয়ে আছে সারা আজ প্রথম তা গভীরভাবে অনুভব করল। অফিসের সেই অনাকাঙ্ক্ষিত ঝগড়া বয়ে যাওয়ার পর কায়ান গ্রুপের 16 তলার পরিবেশটা যেন অনেকটাই বদলে গেল। কায়ান আগের মতোই গম্ভীর এবং নিয়মানুবর্তী, কিন্তু সারার প্রতি তার আচরণের সেই রুক্ষতা আর ধারালো ভাবটা এখন আর নেই। সারার কাজের সুবিধার দিকে সে নিজে এখন লক্ষ্যে খেয়াল রাখে। অন্যদিকে সারাও তার কাজের প্রতি আগের চেয়ে অনেক বেশি মনোযোগী দিয়েছে। তবে তাদের মধ্যকার সেই প্রফেশনাল দূরত্বের দেয়ালটা এখনও রয়ে গেছে। সেদিন দুপুরেই তিথির শরীরটা একটু খারাপ লাগছিল। অনিক কায়ানের কেবিনে গিয়ে তিথির চেকআপের জন্য হাফ ডে লিভ চেয়েছিল। কায়ানও কোনো দ্বিধা না করে তাদের ছুটি দিয়ে দেয়। অনিক আর তিথি লাঞ্চের পরপরই অফিস থেকে বের হয়ে যায় রিদানকে স্কুল থেকে পিক করে তিথির মায়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বিকেল 4টে বাজতেই ঢাকার আকাশে হঠাৎ করেই মেঘের ঘনঘটা শুরু হলো। শ্রাবণের এক পশলা ভারী বৃষ্টি নামল শহরের বুকে। জানালার কাচ বেয়ে পানির ফোঁটাগুলো নেমে যাচ্ছে। সারা নিজের ডেস্কে বসে ফাইলের হিসাব মেলাচ্ছিল। এমন সময় কায়ানের পার্সোনাল ফোনে অনিকের কল এলো। কায়ান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অনিক খুব অস্থির গলায় বলল, স্যার, আমি হসপিটালে আছি। তিথি ডাক্তারের চেম্বারেই হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে।
ওকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। এদিকে 4টে বেজে গেছে। রিদান এখনও স্কুলেই একা বসে আছে। সারাকে যদি একটু অনিল রিল্যাক্স, তুমি তিথির খেয়াল রাখো, আমি দেখছি। কায়ান কথা শেষ করেই ফোনটা রাখল। তার নেভি ব্লু স্যুটটাই পরা অভয়ে এক ধরনের তৎপরতা ফুটে উঠল। সে ইন্টারকমে সারাকে ডাকল, মিস সারা, আমার কেবিনে আসুন। সারা কেবিনে ঢুকতে কায়ান ল্যাপটপ বন্ধ করে নিজের গাড়ির চাবি আর ফোনটা হাতে নিয়ে সোজা দাঁড়িয়ে গেল। নিজের স্যুট জ্যাকেটের বোতামটা আটকাতে আটকাতে বলল, অনিক হসপিটালে আছে। তিথি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। রিদান একা উত্তরার স্কুলেই আটকে আছে। চলুন। কথাটা শুনতেই সারার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 4টে বেজে 10 মিনিট। অনিক আর তিথি যে আগেই ছুটিতে গেছে তা সে জানত, কিন্তু তিথি এভাবে অসুস্থ হয়ে পড়বে আর রিদান একা আটকে থাকবে এটা সে ভাবেনি। এই প্রবল বৃষ্টির মধ্যে সে কিভাবে উত্তরায় পৌঁছাবে, সেই চিন্তায় সারার চোখ মুখ আতঙ্কে সাদা হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, স্যার আমি বলেছি চলুন মিস সারা, এই বৃষ্টি আর জ্যামের মধ্যে আপনি একা কোনো দিনও সময়ে পৌঁছাতে পারবেন না। আমার গাড়ি নিচে রেডি আছে, জাস্ট কাম উইথ মি। কায়ানের গলার স্বরে এমন এক আদেশ আর দৃঢ়তা ছিল যে সারা আর কোনো দ্বিমত করতে পারল না। তারা যখন নিচে নামলো, বাহিরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। কায়ান নিজেই ড্রাইভিং সিটে বসলো আর সারা বসলো তার পাশের সিটে। গাড়ি স্টার্ট দিয়ে কায়ান দক্ষতার সাথে জ্যাম কেটে উত্তরার দিকে এগোতে লাগলো। গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা। সারা জানালার বাইরে তাকিয়েছিল, তার হাত দুটো উদ্বেগে কাঁপছিল। কায়ান ড্রাইভ করতে করতে এক পলক সারাকে দেখল। সে শান্ত কিন্তু ভরসা জাগানিয়া গলায় বলল, এত অস্থির হবেন না মিস সারা, স্কুলের টিচাররা তো আছেন ওর সাথে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। কায়ানের এই সাধারণ সান্ত্বনাটুকু সারার বুকের ভেতরের অস্থিরতা যেন অনেকটাই কমিয়ে দিল। ঠিক 20 মিনিট পর কায়ানের ব্ল্যাক এসইউভি গাড়িটা উত্তরার সেই নামি স্কুলের গেটের সামনে এসে থামল। সারা গাড়ি থেকে নামতে যাবে এমন সময় কায়ান পেছন থেকে একটা বড় কালো ছাতা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ছাতাটা নিন, আপনি ভিজলে রিদানও ভিজবে। সারা ছাতাটা নিয়ে দ্রুত স্কুলের ভেতরে চলে গেল। স্কুলের বারান্দায় একটা ছোট চেয়ারে রিদান একা বসেছিল, তার কোলে তার ছোট্ট স্কুল ব্যাগ। মাকে দেখেই রিদান মুখটা ছোট করে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, তুমি এত লেট করলে কেন? সবাই চলে গেছে, আমার খুব ভয় করছিল। সারা রিদানকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেলো। আই অ্যাম সরি বাবা, রাস্তায় খুব বৃষ্টি তো তাই। এই দেখো আম্মু চলে এসেছি। সারা যখন রিদানের হাত ধরে ছাতা মাথায় দিয়ে স্কুলের মেইন গেট দিয়ে বের হলো, তখন রিদানের চোখ চলে গেল রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই কালো গাড়িটার দিকে। কায়ান গাড়ি থেকে নেমে ছাতা ছাড়াই সামান্য বৃষ্টিতে ভিজে পেছনের সিটের দরজাটা খুলে দাঁড়িয়ে আছে। কায়ান আঙ্কেল। রিদান এক লাফে সারার হাত থেকে নিজেকে ছাড়িয়ে কায়ানের দিকে দৌড়ে গেল। কায়ান নিচু হয়ে রিদানকে কোলে তুলে নিল। 4 বছরের রিদানের ভেজা জুতো জোড়া কায়ানের দামি ফর্মাল ট্রাউজার্সে লাগলেও কায়ানের মুখে কোনো বিরক্তির রেখা ফুটল না। সে রিদানকে পেছনের সিটে বসিয়ে দিয়ে তার চুলগুলো মুছে দিতে দিতে বলল, তুমি তো লক্ষ্মী ছেলে রিদান, গাড়িতে বসো, আমরা এখনই বাসায় যাব। সারা পুরো দৃশ্যটা দেখছিল। কায়ানের মতো একজন কড়া মেজাজের মানুষ যে নিজের পোশাকে সামান্য ধুলো লাগলে অফিস মাথায় তোলে, সে আজ একটা বাচ্চার জন্য বৃষ্টিতে ভিজছে। সারা অবাক হয়ে তাকিয়ে রইল। গাড়িতে ফেরার পথে রিদান পেছনের সিট থেকে তার আদো আদো গলায় অনর্গল কথা বলে যাচ্ছিল, আর কায়ান ড্রাইভ করতে করতে রেয়ার ভিউ মিররে রিদানের দিকে তাকিয়ে মৃদু হাসছিল। সারা লক্ষ্য করল কায়ানের সেই হাসিতে কোনো কৃত্রিমতা নেই, আছে এক পরম ভালো লাগা। হঠাৎ রিদান বলল, কায়ান আঙ্কেল, তুমি কি আজ আমাদের বাসায় আসবে? আম্মু খুব সুন্দর খিচুড়ি রান্না করে। আজ তো বৃষ্টি হচ্ছে, আমরা সবাই একসাথে খিচুড়ি খাবো। রিদানের এই নিষ্পাপ আমন্ত্রণে
সারা ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। সে দ্রুত পেছনের দিকে তাকিয়ে বলল, রিদান, আঙ্কেল অনেক ব্যস্ত মানুষ, ওনাকে ডিস্টার্ব করে না বাবা। কায়ান আয়নার সারার সে অপ্রস্তুত মুখটা দেখল। তারপর সে স্টেডিয়ামে হাত রেখে কিছুটা নরম গলায় বলল, আজ না হয় থাক রিদান, অন্য আরেক দিন আমি নিজে এসে তোমার আম্মুর হাতের খিচুড়ি খেয়ে যাব। আজ তোমার তিথি খালামণি অসুস্থ, আজ তোমরা বাসায় গিয়ে রেস্ট নাও। গাড়ি যখন সারার ফ্ল্যাটের সামনে এসে থামল, বৃষ্টি তখন অনেকটাই কমে এসেছে। সারা রিদানকে নামিয়ে দিয়ে কায়ানের দিকে তাকালো। কায়ানের ফর্মাল শার্টের কাঁধের অংশটা বৃষ্টিতে কিছুটা ভেজা, চুলগুলো সামান্য উস্কো খুস্কো। সারা গভীর এক কৃতজ্ঞতা নিয়ে কায়ানের চোখের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। আজ আপনি না থাকলে আমি ধন্যবাদ দিতে হবে না মিস সারা। কায়ান সারার কথা শেষ হতে না দিয়ে তার সেই চিরচেনা গম্ভীর গলায় বলল, আমি রিদানের আঙ্কেল হিসেবে গিয়েছিলাম, আপনার সিইও হিসেবে নয়। কাল অফিসে যেন লেট না হয়। কায়ান গাড়ি ঘুরিয়ে চলে গেল। সারা রিদানের হাত ধরে দাঁড়িয়ে কায়ানের চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে রইল। তার মনে হলো কায়ানের ভেতরটা আর বাহিরের দিক সম্পূর্ণ আলাদা। সত্যিই কি আলাদা? শ্রাবণের সেই বৃষ্টি ভেজা বিকেলের পর ঢাকা শহরে একটা নতুন সকালের উদয় হলো। রাতের বর্ষণে ধুয়ে যাওয়া গুলশানের রাস্তাঘাটগুলো সকলের নরম রোদে চকচক করছে। কায়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 16 তলায় যখন লিফটের দরজা খুলল, তখন ঘড়ির কাঁটায় কাঁটায় 9:30। সারা লিফট থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসল। তার পরনে আজ একটি সাধারণ কিন্তু অত্যন্ত মার্জিত অফ হোয়াইট রঙের ফর্মাল থ্রি পিস। চুলগুলো বরাবরের মতোই সাধারণ, একটি ক্লিপে পরিপাটি করে আটকানো। বাহিরে থেকে তাকে স্বভাবসুলভ, শান্ত আর প্রফেশনাল দেখালো। তার মনের ভেতর গত 24 ঘন্টা ধরে একটা তীব্র লড়াই চলছে। কালকে সেই বৃষ্টির বিকেলের প্রতিটি দৃশ্য সারার চোখের সামনে বারবার ভেসে উঠছে। সে অহংকারী, কঠোর মনের সিইও রায়ান কবির কায়ান, যে মানুষের ছায়া মারাতেও দ্বিধা করে, সে কাল একটা 4 বছরের বাচ্চার জন্য নিজের দামি ফর্মাল পোশাকের তোয়াক্কা না করে বৃষ্টিতে ভিজল। রিদানকে কোলে তুলে নেওয়ার সময় কায়ানের চোখের সেই অদ্ভুত কোমলতা সারাকে এক অদ্ভুত ভাবনায় ফেলে দিয়েছে। যতই সে কায়ানের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, পরিস্থিতি যেন তাকে ততবারই কায়ানের কোনো এক অজানা, সুরক্ষিত মায়ার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। সারা যখন নিজের ল্যাপটপ অন করে মেইলগুলো চেক করছিল, ঠিক তখনই করিডোর দিয়ে অনিককে আসতে দেখা গেল। অনিকের চোখে মুখে রাতের বিনিদ্রার ক্লান্তি থাকলেও তিথির সুস্থতার এক পরম স্বস্তি ছিল। সে সোজা সারার ডেস্কের সামনে এসে দাঁড়ালো এবং একটা মৃদু হাঁপ ছাড়ল। সারা দ্রুত ল্যাপটপ থেকে চোখ তুলে উদ্বেগের সাথে জিজ্ঞেস করল, অনিক, তিথি কেমন আছে এখন? কাল রাতে তো আমি সারাক্ষণ চিন্তায় ছিলাম, ফোন করব ভাবছিলাম, কিন্তু হসপিটালের ঝামেলার কথা চিন্তা করে আর বিরক্ত করিনি। সারা অনিক তিথির বাসায় থাকে না। সারার চাকরি হওয়ার পর সারা অন্য ফ্ল্যাট নিয়েছে, পাশাপাশি বেশি দূরত্বের না। অনিক ডেস্কে সামান্য ভর দিয়ে দাঁড়িয়ে হাসল। তিথি এখন অনেক ভালো আছে সারা। কাল রাতে ও হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। আসলে ওর ব্লাড প্রেশারটা হঠাৎ খুব ফল করছিল। তারপর ও ইদানিং কাজের খুব স্ট্রেস নিচ্ছিল। আজও নিজেই অফিসে আসতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে ওকে আজ বাসায় বিশ্রামে রেখেছি। রিদানকে তিথির আম্মু আজ নিজের কাছেই রেখেছেন, তাই ওদিক থেকেও কোনো চিন্তা নেই। সারা একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। কাল তো আমি স্কুলে রিদানের কথা ভেবে একেবারে ভেঙে পড়েছিলাম। একা একটা বাচ্চা। অনিক একটু থামল, তারপর চারপাশের করিডোরে কেউ আছে কি না একটু দেখে নিয়ে গলাটা বেশ খানিকটা নামিয়ে বলল, সারা, একটা কথা বলবো। কাল স্যার ঠিক সময়ে তোকে নিয়ে উত্তরার স্কুলে পৌঁছাতে পেরেছিলেন তো? সত্যি বলতে কাল যখন হসপিটালের ইমার্জেন্সি থেকে আমি স্যারকে ফোন করেছিলাম, আমার মাথায় কাজ করছিল না।
আমি শুধু তোকে একটু আগে ছুটি দেওয়ার রিকোয়েস্ট করতে চেয়েছিলাম, কিন্তু স্যার যেভাবে রেসপন্স করলেন, তার অন স্পট তোকে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে উত্তরের দিকে রওনা হলেন। আই ওয়াজ জাস্ট শকড। সারা অনিকের কথায় কোনো উত্তর দিল না। সে শুধু শান্ত চোখে অনিকের দিকে তাকিয়ে রইল। অনিক বলতে লাগলো, কায়ান স্যারকে আমি প্রায় 7 বছর ধরে চিনি। উনি মানুষের বিপদে আইনি বা আর্থিক সাহায্য করেন, কিন্তু নিজের প্রফেশনাল লাইফ, নিজের অমূল্য সময় বা নিজের ব্যক্তিগত দূরত্বের দেয়াল ভেঙে কারো জন্য এভাবে এগিয়ে যান না। স্যারের মতো একজন কড়াইকর মানুষ একটা বাচ্চার জন্য এই বৃষ্টিতে ভিজে নিজে ড্রাইভ করে গেছেন, এটা ভাবলেই আমার বিশ্বাস হতে চায় না। কাল রাতে তিথিও যখন শুনল, ও তো অবাক। অনিকের এই প্রতিটি কথা সারার বুকের ভেতর যেন একটা শুষ্ক কিন্তু গভীর কম্পন তৈরি করল। কায়ানের এই রূপান্তরটা শুধু সে একাই দেখছে না, অফিসের অন্যরাও তা লক্ষ্য করেছে। সারা আনমনে বলল, আসলে স্যার মানুষ হিসেবে হয়তো বাহিরে যতটা কঠিন দেখান, ভেতরে ততটা নন। কাল উনি রিদানের জন্য অনেক কিছু করেছেন। অনেক হাসলো। সেটাই। যাই হোক, আমি আমার ডেস্কে যাই, কিছু পেন্ডিং কাজ আছে। অনেক চলে যাওয়ার পর সারা কায়ানের কেবিনের দিকে তাকালো। 10:30 বাজতেই কায়ান অফিসে প্রবেশ করলো। তার পদক্ষেপে বরাবরের মতোই সেই রাজকীয় আভিজাত্য আর কর্পোরেট গাম্ভীর্য। তার পরনে আজ একটি গাঢ় ধূসর রঙের ফর্মাল 3-পিস স্যুট, চোখে সেই চেনা চড়া সানগ্লাস। করিডোর দিয়ে যাওয়ার সময় সে সারার ডেস্কের দিকে একবারও তাকালো না, সোজা নিজের কেবিনে ঢুকে গেল। কালকে সেই বৃষ্টিতে ভেজা উস্কো খুস্কো চুলের নরম মানুষটার সাথে আজকের এই গম্ভীর সিওর কোনো মিল খুঁজেই পাওয়া গেল না। ভার। সারা মনে মনে ভাবল, মানুষটা আসলেই একটা রহস্য। দুপুরের দিকে কায়ান ইন্টারকমে সারাকে ডাকল। মিস সারা, দুবাই প্রজেক্টের ফলো আপ ফাইলটা আর আগামী সপ্তাহের শিডিউলটা নিয়ে আমার কেবিনে আসুন। সারা দ্রুত ফাইলগুলো গুছিয়ে নিয়ে কেবিনের দিকে এগিয়ে গেল। দরজায় নক করতে ওপাশ থেকে গম্ভীর গলা ভেসে এলো, কাম ইন। সারা ভেতরে ঢোকার পর কায়ান ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল, বসুন। সারা বসার পর কায়ান ফাইলগুলো এক এক করে চেক করতে লাগলো। প্রায় আধ ঘন্টা ধরে শুধু নিখাদ প্রফেশনাল কথাবার্তা চলল। কোনো ক্লায়েন্টকে মেল পাঠাতে হবে, কোনো মিটিং রিশিডিউল করতে হবে, সব নিখুঁতভাবে বুঝিয়ে দিল কায়ান। কাজ শেষ হওয়ার পর সারা ফাইলগুলো গুছিয়ে নিয়ে উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই কায়ান হাতের পেনটা টেবিলের ওপর রাখল। সে তার চশমাটা খুলে টেবিলের পাশে রাখল এবং সোজা সারার চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো রাগের আভাস নেই, বরং কালকের বিকেলের মতোই এক ধরনের শান্ত ও গভীর কৌতূহল। তিথি কেমন আছে আজ? কায়ান ধীর এবং ভারী গলায় জিজ্ঞেস করল। সারা একটু থমকে দাঁড়িয়ে বিনীতভাবে উত্তর দিল, জি স্যার। তিথি এখন অনেক ভালো আছেন। কাল রাতেই হসপিটাল থেকে রিলিজ পেয়েছেন। অনিক ভাই বললেন আজ ওকে বাসায় রেস্টে রেখেছেন। দ্যাটস গুড। অনিকের আজ কাজে মন বসার কথা নয়, ওকে বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, কায়ান বলল। তারপর সে একটু থামল, নিজের 2 হাতের আঙুলগুলো একসাথে লক করে টেবিলের ওপর রাখল। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গলাটা সামান্য নামিয়ে জিজ্ঞেস করল, আর রিদান? কাল রাতে ও ঠিকঠাক ছিল তো? বাসায় ফেরার পর আর কান্না বা ভয় পায়নি তো? সারার ঠোঁটের কোণে এক চিলতে অমায়িক আর অপার্থিব হাসি ফুটে উঠল, যা সে শত চেষ্টা করেও লুকাতে পারল না। কায়ানের মতো একজন কঠোর কর্পোরেট জগতের পাওয়ারফুল বাচ্চা পছন্দ না করা মানুষের মুখ থেকে তার 4 বছরের ছোট্ট ছেলের খোঁজ নেওয়ার এই দৃশ্যটা বড্ড বেমানান আর সুন্দর লাগছিল। জি স্যার, ও একদম ঠিক আছে। আসলে কাল বাসায় ফেরার পর থেকে ও শুধু আপনার কথাই বলছিল। সারা সহজ এবং কৃতজ্ঞ গলায় বলল, কায়ান আঙ্কেল কত বড় ছাতা এনেছে, কায়ান আঙ্কেলের গাড়িটা কত সুন্দর, আঙ্কেল ওকে কিভাবে কোলে তুলে নিয়েছে, এইসব। ও তো আপনাকে খুব পছন্দ করে ফেলেছে স্যার।
কাল রাতে ঘুমানোর আগেও ও আপনার কথাই বলছিল, আপনাকে খুব পছন্দ করে ফেলেছে। সারার মুখের এই সাধারণ কথাটুকু কায়ানের বুকের বাম পাশে কেমন যেন এক অচেনা প্রশান্তি এনে দিল। যে রায়ান কবির কায়ানকে পুরো বিজনেস ওয়ার্ল্ড এক পলক দেখার জন্য চাতকের মতো বসে থাকে, অথচ তার রাগ আর অহংকারের জন্য কেউ আছে ঘেঁষতে ভয় পায় না, অবহেলায় আর একাকিত্বে বেড়ে ওঠা 4 বছরের একটা নিষ্পাপ শিশু তাকে এত সহজে আপন করে নিয়েছে, এটা কায়ানের নিজের কাছেই এক পরম বিস্ময়। তার মনে হলো জীবনের সমস্ত কর্পোরেট ডিল জেতার চেয়েও ইরানের এই ভালোবাসা পাওয়াটা যেন অনেক বেশি দামি। কায়ান নিজের মনের এই আকস্মিক ভাবালুতা আড়াল করার জন্য আবার চশমাটা চোখে পরে নিল। তারপর নিজের চেয়ারে কিছুটা হেলান দিয়ে বসে গম্ভীর হওয়ার ভান করে বলল, বাচ্চারা এমনই হয়। তবে কালও আমাকে একটা আমন্ত্রণ জানিয়েছিল, খিচুড়ি খাওয়ার। কথাটা মনে পড়তেই সারার ফর্সা গাল দুটো লজ্জায়, সংকোচে আর তীব্র অপ্রস্তুত অবস্থায় মুহূর্তের মধ্যে লাল হয়ে উঠল। সে কাল রিদানের সেই অবুঝ আবদারটার কথা মনে করে মনে মনে খুব লজ্জিত ছিল। সে অত্যন্ত লজ্জিত ভঙ্গিতে আমতা করে বলল, স্যার, ও তো খুব ছোট মানুষ, না বুঝে ওটা বলে ফেলেছে। আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। ও তো বোঝে না যে আপনি কত বড় একজন মানুষ আর আপনার সময়ের কত মূল্য। আমি কিছু মনে করিনি, মিস সারা। কায়ান সারার কথা মাঝপথেই কেটে দিল। তার ঠোঁটের কোণে এক ক্ষণস্থায়ী দুর্লভ কৌতুকের আভাস দেখা গেল। সে ধীর স্থির কিন্তু অত্যন্ত স্পষ্ট কণ্ঠ বলল, আমি রিদানকে কথা দিয়েছি যে আমি যাব। আর রায়ান কবির কায়ান কখনো নিজের দেওয়া কথা খেলাফ করে না। আগামী শুক্রবারে অনিক আর তিথিকে নিয়ে আমি আপনাদের বাসায় লাঞ্চে আসছি। রিদানের সেই খিচুড়ির আমন্ত্রণটা আমি গ্রহণ করলাম। আশা করি আপনার এতে কোনো আপত্তি নেই। সারার যেন নিজের কানকে বিশ্বাসই হচ্ছিল না। স্বয়ং রায়ান কবির কায়ান, যার বাড়িতে পা রাখার সুযোগ ঢাকার বড় বড় ব্যবসায়ীদেরও সহজে হয় না, সে তাদের মিরপুরের একটা সাধারণ ফ্ল্যাটে দুপুরের খাবার খেতে আসবে। সে স্তব্ধ হয়ে কায়ানের দিকে তাকিয়ে রইল। কায়ানের এই অলিখিত অধিকারবোধ, রিদানের প্রতি এই অদ্ভুত টান আর সারার জীবনের ওপর তার এই প্রোটেক্টিভ ছায়া সারাকে এক অজানা সম্মান শ্রদ্ধার জালে জড়িয়ে ফেলছিল। লোকটাকে যত দেখে ততই অবাক হচ্ছে। একই মানুষের দুই রূপ, এই ভালো এই রাগী। উফ, কায়ান স্যার এমন কেন? বড়ই অদ্ভুত। চলবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের পর্ব কেমন হয়েছে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।